যত সব আজব কাণ্ড কারখানা মনে হয় বাংলাদেশেই হয়। জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে এবং জাতীয় দল কিন্তু ঘোষণা করা হয়নি। এই বিষয় নিয়ে কথা বলতে আমার সাথে রয়েছেন শেখ আশিক। আশিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ পেয়ার। কেমন একটা ব্যাপার, আসলে কাদেরকে ডাকা হয়েছে, কারাই বা ক্যাম্পে যোগ দিল? ক্যাম্পের বিষয়টা হচ্ছে এমন, দেখেন যে কোচ হাভিয়ের কাবরেরার যমজ সন্তান হয়েছে, যে কারণে তিনি এখনো বাংলাদেশে আসতে পারেননি। ব্যাপারটা খুবই স্বাভাবিক, হতেই পারে। তো এখন ক্যাম্পে কারা যোগ দিয়েছে? ক্যাম্পে কোনো দল ঘোষণা হয়নি। বসুন্ধরার যারা প্লেয়ার আছে তারা হচ্ছে কুয়েতে আছে, এবং সাধারণ যারা ফ্যান তারা আসলে জানতে চাইছে তাহলে কারা গেল। অনেকে প্রশ্ন করছে সোশ্যাল মিডিয়াতে যে আমি কি ক্যাম্পে যোগ দিতে পারবো কিনা, বা যে কেউ চাইলেই এই ক্যাম্পে যোগ দিতে পারবে কিনা, যেহেতু দল ঘোষণা হয়নি কিন্তু ফুটবলাররা ক্যাম্পে যোগ দিচ্ছে। এখানে মূলত যেটা করা হয়েছে সেটা হচ্ছে কোনো পারফরমেন্সের বিবেচনা কিংবা হচ্ছে কে আছে কে নেই এসব কোনো হিসেব করা হয়নি। একদম চোখ বন্ধ করে হংকং ম্যাচের ক্যাম্পে যারা ছিলেন তাদেরকে আবার ডেকে আনা হয়েছে। এর মধ্যে ওদেরকে কিভাবে জানানো হয়েছে? পার্সোনালি জানানো হয়েছে? এমন কিছু? পার্সোনালি জানানো হয়েছে। এবং আরো মজার ব্যাপার সেটা হচ্ছে আজকে ক্যাম্পে উঠেছে ফুটবলাররা। একাধিক ফুটবলাররা আমার কাছে গতকালকে জিজ্ঞেস করছে, ভাই ক্যাম্প কবে থেকে শুরু? দে ডোন্ট নো। তারা জানতো না, মানে ক্যাম্পের আগের দিন জানে না ফুটবলাররা যে ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে এবং কে কে থাকছেন। এরপর আমি বললাম যে আগামীকালকে ক্যাম্প, যে আপনাদের ক্যাম্প আগামীকালকে শুরু হচ্ছে। অর্থাৎ ফুটবলাররা রিপোর্টার থেকে জেনে নিচ্ছে ক্যাম্প কবে শুরু হবে। আমি এইখানে ফুটবলারদের নাম একদমই বলা উচিত হবে না, বা আমি বলবো না, কিন্তু বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে আমার দেখা হয়েছে এবং তারা জিজ্ঞেস করলেন যে ক্যাম্প আসলে কবে। আমি যখন বললাম যে আগামীকালকে এই ক্যাম্প শুরু হচ্ছে, তারা রীতিমতো মাথায় আকাশ ভেঙে পড়লো তাদের, যে 30 তারিখ ক্যাম্প শুরু হচ্ছে অথচ আমরা জানি না আজকে 29 তারিখ। কিন্তু অবশেষে রাতে তাদেরকে ডাকা জানানো হয়েছে এবং পরদিন হচ্ছে তারা ক্যাম্পে এসেছে। আচ্ছা শেখ আশিক, বাংলাদেশে এখন তো বিশ্বমানের প্লেয়ার রয়েছেন, হামজা চৌধুরী রয়েছেন, সমিত সোম রয়েছেন। তো এরা থাকার পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেখানে কি কোনো বদল আসেনি তাদের যে ম্যানেজমেন্টে? প্রথম যে বদলটা আসলে আসা দরকার বাংলাদেশ ফুটবলে, প্রথম বদলটাই আসা দরকার হচ্ছে কোচ হাভিয়ের কাবরেরা। তো কেউ কেউ তো আসলে আলোচনা করছিলেন যে হাভিয়ের কাবরেরাকে হয়তো বা ভারত ম্যাচের পরে, এমনকি তার সঙ্গে তার 26 যখন চুক্তির ম্যাচ শেষ হবে তাকেও হয়তো বা রেখে দেওয়ারও একটা পরিকল্পনা চলছে ফেডারেশনের মধ্যে। তো হাভিয়ের কাবরেরাকে যদি রেখে দেওয়ার পরিকল্পনা হলেও হতে পারে, বা এমন গুঞ্জনও যদি শুরু হতে পারে, সেক্ষেত্রে অন্য কারোর পরিবর্তনের প্রশ্ন আমার কাছে বাড়াবাড়ি মনে হয় পেয়ার। এই যে এই ঘটনাগুলো ঘটছে, ধরেন যে কোনো দল ঘোষণা হলো না, ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে, এগুলো আসলে কি রকম প্রভাব ফেলে একটা জাতীয় দলে? প্রভাব অবশ্যই থাকবে। দেখেন যে একজন ফুটবলার যখন সে জানবে যে আমি ক্যাম্পে যোগ দিব, কবে যোগ দিব, তার একটা মানসিক একটা প্রস্তুতির দরকার আছে যে আমি যদি ক্যাম্পে যাই আমাকে এই এতদিন সময় আছে। 18 নভেম্বর ভারত এবং বাংলাদেশ ম্যাচ। এর আগে আফগানিস্তানের সাথে খেলার কথা থাকলো, আফগানিস্তান রিজেক্ট করে দিয়েছে বাংলাদেশকে। এখন বাংলাদেশের রেডি প্রতিপক্ষ আছে নেপাল, সে নেপালের সঙ্গে ম্যাচ খেলবে। কাউকে না পাওয়া গেলে নেপাল একদম বাংলাদেশের ক্রিকেটে যেমন কেউ না থাকলে জিম্বাবুয়েকে পাওয়া যায়, বাংলাদেশের ফুটবলে কেউ না থাকলে নেপাল পাওয়া যায়। এটা মানে ফ্যান্সরাও জানেন, আমরাও জানি। তো সেই নেপাল যেহেতু রেডি আছে এবং সেইভাবেই হচ্ছে হুট করেই আসলে ক্যাম্পটা ডাকা। তো সেই ম্যাচে কি হামজা চৌধুরী কি খেলবেন নাকি নেপালের এগেইনস্টে? হামজা চৌধুরী খেলতে চেয়েছেন, নিজে থেকে খেলতে চেয়েছেন এবং তার আশা হামজাও আসবেন। এবং 99% কনফার্ম যে সমিত সোমকে আমরা পাচ্ছি ওই ম্যাচে, নেপালের বিপক্ষে হামজা সমিত সোম দুজনই খেলবে। দুজনকেই দেখা যাবে, দুজনকেই দেখা যাচ্ছে। বাংলাদেশের জন্য, ফ্যানদের জন্য মহা একটা বড় উৎসব অপেক্ষা করছে। 18 নভেম্বর ভারতের এগেইনস্টে ম্যাচ। সেই ম্যাচে আসলে কি হতে পারে? এখন যদি বলে আপনাকে জিজ্ঞেস করি যে ওই ম্যাচে কি বাংলাদেশ এগিয়ে থাকবে, আপার হ্যান্ডে থাকবে? বাংলাদেশের অবশ্যই আপার হ্যান্ডে থাকা উচিত। যদি আমরা লাস্ট অ্যাওয়ে ম্যাচটা দেখি ভারতের সাথে, যেটা ভারতে হয়েছিল, সেই ম্যাচে গিয়েও কিন্তু হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ ছিল। সেই অভিষেক ম্যাচেও কিন্তু হামজা চৌধুরী অসাধারণ খেলেছিলেন এবং কিছু একদম চোখে লেগে থাকার মতো ভুলগুলো যদি না হতো তাহলে ওই ম্যাচটা বাংলাদেশ জেতার কথা ছিল। মুজিবুর রহমান জনি একদম ওপেন প্লে গোল মিস করেছিলেন, ওপেন নেট গোল ছিল, মানে যেখানে কোনো গোলকিপারও ছিল না। সেই গোলটা হচ্ছে একজন ডিফেন্ডার ছিলেন, সম্ভবত সন্দেশ জিঙ্গালের তার পায়ে মেরে দিয়েছিলেন, অথচ সব দিকে ফাঁকা ছিল, দুই সাইডেই ফাঁকা ছিল। এছাড়া বেশ কিছু হেডার মিস হয়েছিল। তো সেই ভারতকে হারিয়ে দেওয়া, এরপর আবার সমিত সংযোগ হয়েছে। তবে ফাহমিদুল ভারতের ম্যাচে খেলতে পারবেন না, বাকি সবাই ঠিকঠাক আছেন। ফাহমিদুলের পরিবর্তে কাকে দেখা যেতে পারে? তার রোলটা
কে প্লে করবে? ফাহামিদুলের পরিবর্তে আলোচনা হচ্ছিল কিউবা মিচেলকে নিয়ে। এখন কিউবা মিচেলের আরো এক প্রবলেম, সেটা হচ্ছে কিউবা মিচেলকে বসুন্ধরা যখন নিয়ে আসে তাকে প্রজেক্ট লিডার করা হবে বা এমন কথাও বলা হয়েছিল, এবং হিউজ একটা স্যালারি দিয়ে কিউবা মিচেলকে আনা হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই কিউবা মিচেলকে বসুন্ধরা কিংস প্রজেক্ট লিডার বলতে কি বোঝাচ্ছেন? মানে তাকে ঘিরে দলটা সাজানো হবে, দল পরিকল্পনা হবে। প্রজেক্ট লিডার যেমন ধরেন যে বার্সেলোনা যখন খেলতো, প্রজেক্ট লিডার লিওনেল মেসি, মেসিকে কেন্দ্র করে দলটা সাজানো হতো। মেসির জন্য কোন কোন ফুটবলার কোথায় থাকলে মেসির সুবিধা, এবং মেসির কাছে বেস্টটা এনে রাইট প্লেয়ারদেরকে চুজ করা, রাইট প্লেয়ারদের রাইট একদম মেসির কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনার জন্য বাকিদের কাকে কোথায় সেট করা হবে সেইটা হিসাব করা হবে। ঠিক একইভাবে শোনা গিয়েছিল যে কিউবা মিচেলকে বসুন্ধরা কিংস করবে প্রজেক্ট লিডার। তো প্রজেক্ট লিডার তো পরের কথা, কিউবা মিচেলকে গেম টাইমই দিচ্ছে না। লাস্ট 2 ম্যাচে কিউবা খেলেছে 7 মিনিট। এবং এখন কিউবা মিচেলের কি অবস্থা, তার মানসিক অবস্থা কেমন? আপনি কি তার সাথে কথা বলেছেন? কিউবার সাথে আমার মানে আমি লাস্ট 3টা ইন্টারভিউ করেছি কিউবার সাথে, তো আসলে খুবই অপেক্ষায় আছে কবে আসলে সে জাতীয় দলে তার অভিষেকটা হবে, ন্যাশনাল টিমে তার অভিষেকটা হবে, কবে ক্লাবে রেগুলার ম্যাচ খেলতে পারবে, এসে খুবই আগ্রহ নিয়ে আছে। এবং কিউবাকে ফ্যান্সরাও এখন আসলে প্রশ্ন তুলছে। আপনার কাছে কি মনে হয় বসুন্ধরা তাকে গেম টাইম কেন দিচ্ছে না, ম্যাচ টাইম? হতে পারে যে তাকে নিয়ে এখনো পুরোপুরি মানে তাকে কিভাবে ইউজ করবে সেটা হয়তো বা কোচ এখনো পুরোপুরি প্ল্যানে এখনো আসে নাই। তো ফ্যান্সরাও এখন আসলে প্রশ্ন তুলছিল যে কিউবাকে আসলে সমস্যা কোথায়। যদি কিউবা ইনজুরিতে থাকে সেটাও আপনারা অফিসিয়ালি জানান যে কিউবা ইনজুরিতে আছে, কিংবা কিউবার প্লেইং স্টাইলও যদি আপনাদের পছন্দ না হয় সেটাও আপনারা বলতে পারেন। আপনাদের যেহেতু ক্লাব, আপনাদের সিদ্ধান্ত অবশ্যই আপনাদের যে কোন ফুটবলার খেলবে খেলবে না, কিন্তু অ্যাটলিস্ট কিউবার মতো একজন ফুটবলারকে এত টাকা দিয়ে আনে আপনি মানে কোনো বসিয়ে রাখা, কোনো কারণ ডিসক্লোজ না করে কেন বসিয়ে রাখবেন, এই প্রশ্ন তো আসেই। তো কি কোনো ফুটবলার যদি ক্লাবেই তার ঠিক মতো সুযোগ না পায়, জাতীয় দলে নেওয়ার অপশন আসলে ক্রিয়েট হয় না। জিকোর ক্ষেত্রে যেটা আমরা দেখেছি, আনিসুর রহমান জিকোর ক্ষেত্রে যেটা হচ্ছে, এবং জিকোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আমি লাস্ট কয়েকদিন একটা পোস্ট দেখেছি, সেটা হচ্ছে আমাদের তারিক কাজীর মতো সম্ভবত জিকোরও নাকি 1 বছর ধরে স্যালারি বন্ধ রয়েছে ধরনের একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। তো এই সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো আমি তাদের স্যালারি বন্ধ রয়েছে, জিকো তিনি কেন দল পরিবর্তন করছেন? এখানে কিছু বিষয় থাকে। এখানে ফুটবলাররা যখন ধরেন যে আপনার আন্ডারে কেউ চাকরি করে বা কেউ, আপনি একজন ক্লাব মালিক, আপনার আন্ডারে যে খেলছে, আপনার কাছে যদি 1 বছরের স্যালারি বাকি থাকে, সেই ক্ষেত্রে সে ধরেই নিবে যে আপনি, সে যদি চলে যায় এখন ওই টাকাটা পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবেই না। মানে এই ধরনের কথা নিয়ে আসলে পোস্টগুলো হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় কি, এই ধরনের পোস্ট অনেক সব ফুটবলাররা নিজেরাও করান, যে নিজে মুখে হয়তো বা অনেক সময় বলতে পারেন না, কিন্তু যদি তাদের পরিচিত কাউকে দিয়েও করাতে পারেন, ইনফোটা পাস করে দেয়া, ইনফোটা, তথ্যটা আসলে ছড়িয়ে দেয়া। তো এটাই হচ্ছে কারণ। আচ্ছা শেখ আশিক, আমি আপনার সাথে প্রায়ই একটা কথা বলে থাকি যে হামজা চৌধুরী যেদিন বাংলাদেশে পা রেখেছেন বা যেদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশ জাতীয় দলে খেলবেন, সেদিনই কিন্তু বাংলাদেশের ক্রিকেটে বড় ধরনের একটা ধাক্কা এসে পড়েছে। কি কারণে আমি এমনটা বলছি? বাংলাদেশের ক্রিকেট বহু দিন ধরে আসলে ডিক্লাইনিং পিরিয়ডে রয়েছে, অর্থাৎ পারফরমেন্সটা সেরকম করছে না, আইকন কোনো প্লেয়ার নাই। সেই সময়ে হামজা এসেছেন বাংলাদেশের ফুটবলে। দেখেন, হামজা যখন প্রথম বাংলাদেশে আসলো, প্রথমেই মানে হামজার বাংলাদেশে ঢোকার আগেই প্রথম যে কম্পেয়ারটা চলে এসেছে, বাংলাদেশের সেরা অ্যাথলেট কে, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী। একজন স্পোর্টসম্যান আপনার দেশে ঢোকার আগেই যদি এই কম্পেয়ারটা চলে আসে, তাহলে বুঝতে হবে যে হামজার ক্রেজটা আসলে কত বড়। যেখানে সাকিবের টোটাল ক্যারিয়ারটা বিশ্বসেরা অলরাউন্ডারের দীর্ঘদিন ধরে জায়গাটা ধরে রেখেছিলেন, অনেকদিন ধরে মানে সবচেয়ে বেশি সময় ধরে আসলে ধরে রেখেছিলেন, 3 ফরম্যাটে ছিলেন অনেকদিন ধরে। তো সেই সাকিবের সাথে যখন দেশে ঢোকার আগে হামজার কম্পেয়ারটা হয়ে যায়, এবং কেউ কেউ হামজাকেই এগিয়ে রাখেন অনেক ফ্যান্স, সেক্ষেত্রে আসলে বোঝায় যায় হামজার লেভেলটা আসলে কত বড়। আপনি একটা উদাহরণ আমি দিচ্ছি, সেটা হচ্ছে আফগানিস্তানের সাথে হারলো বাংলাদেশের পর, যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডেতে জিতলো, সেকেন্ড ওয়ানডে সম্ভবত, ওই ওয়ানডে বাংলাদেশ যখন জিতলো, এরপরেও কোনো মানে খুব বেশি সোশ্যাল মিডিয়াতে কোনো হাইপ নাই, কোনো আলোচনা নাই, কিংবা ফ্যানদের মধ্যে উন্মাদনা নাই। ঠিক উল্টো দিকে বাংলাদেশ যখন হারলো, হেরে দল বের হচ্ছে ফুটবল টিম, তখনও হামজা ক্রেজে পুরো চারিদিক থেকে প্রকম্পিত হচ্ছে। এই দৃশ্যগুলোই আসলে বলে দেয়, দেখেন যে ফুটবল হচ্ছে বাংলাদেশের আপামর মানুষের খেলা। কিন্তু ওই যে আপনি যে উদাহরণটা দিচ্ছিলেন কিছুক্ষণ আগে, যে ইন্ডিভিজুয়াল স্টার নাই, ফুটবলেও কিন্তু এই আলোচনা হতো যে আমাদের ফুটবলে স্টার নাই, আইকন নাই। একসময় আমরা শুনেছি যে কাজী সালাউদ্দিনের জন্য মাঠে অনেকে খেলা দেখতে যেতেন, সাব্বির পর্যন্ত, মুন্না পর্যন্ত এটা আমরা দেখেছি, কারণে খেলা দেখতে যেতেন। কিন্তু যখন এরপরে জামাল ভুঁইয়া যখন আসলো, তখন অনেকে জামাল ভুঁইয়ার জন্য খেলা দেখতে যান।
সেই জায়গা থেকে এরপরে যখন হামজা চৌধুরী চলে আসে, বিগ ব্যাং টাইপের, তখন তো আসলে আপনার মানে বাংলাদেশের ফুটবল ফ্যানরা আগামী গত 5 বছর আগে, গত 2-3 বছর আগেও চিন্তা করতে পারেনি, মানে 5 বছর আগে তো চিন্তাই করতে পারেনি যে বাংলাদেশের কোনো ব্লাডস ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে। আর গত 2-3 বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী আমাদের জার্সি গায়ে লাল সবুজ জার্সি গায়ে একদম নিজের করে নেবেন। এবং হামজাকে আপনি প্রতি মুহূর্তে দেখবেন যে বাংলাদেশ যখন হারে সবার আগে চোখ দিয়ে পানি বের হয় হামজা চৌধুরীর। এবং একটা ছবি খুবই, এই যে বাংলাদেশ হংকং ম্যাচের পরে একটা ছবি খুবই ভাইরাল হয়েছে, হামজা চৌধুরী মাঠ ছাড়ছেন, একজন ফটোগ্রাফার তার ছবি তুলবেন, কিন্তু ছবি না তুলে তিনি হামজার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ, এইটাই তো এই যে এই ফুটবলের আবেগ, মানে সে হামজাকে দেখছে যে হামজা আমার সামনে বিধ্বস্ত। হামজা কেন বিধ্বস্ত? সে বাংলাদেশকে জেতাতে পারেনি, এজন্য তার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। হামজার মতো তাদেরও হৃদয় ভেঙে গেছে। তো এই যে ফুটবলের সাথে অ্যাটাচমেন্টটা এবং আরো যে মজার ব্যাপারটা রিলেট করে ফেলেছে। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে ফুটবল আসলে কি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেম। এবং আপনার ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণ বলে আমরা টি20তে, সেটাও 3.5 ঘন্টার উপরে লেগে যায়। ফুটবল 90 মিনিটের ম্যাচ, মানুষের আসলে সময়েরও মূল্য আছে। এবং পুরো 90 মিনিটও হচ্ছে আপনি সেই থ্রিলিং মোমেন্টের মধ্যে মনে হবে যে থ্রিলিং সিনেমা দেখছেন। ঢাকায় যে ম্যাচটা আমরা দেখেছি বাংলাদেশ হংকং 4-3 গোলে একটা ম্যাচ ছিল, বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে আছে। সেই ম্যাচ যখন 3-3 হলো, মানে কি উন্মাদনা তৈরি হলো জাতীয় স্টেডিয়ামে। সেই প্রেস বক্সের সাংবাদিকদের থেকে শুরু করে গ্যালারির দর্শক কিংবা মাঠে একেবারে লাস্ট মোমেন্টে যখন বাংলাদেশ গোলটা কনসিড করলো একদম। তো এই যে রিলেট করাটা, অথচ ক্রিকেটে যখন ওয়েস্ট ইন্ডিজকে হারালো, সিরিজ জিতলো, সেটা নিয়ে কোনো উন্মাদনা নেই। আসলে মানুষ ক্রিকেটের প্রতি তিক্ত না। আসলে দেখেন যে ক্রিকেট মানুষ পছন্দ করে, বাংলাদেশের মানুষ, কিন্তু ডে বাই ডে ক্রিকেট পারফরম্যান্স করতে পারছে না। আমি কিছু কথা বলি ক্রিকেট নিয়ে, সেটা হচ্ছে আগে ক্রিকেট অল্প দিতে পেরেছে, কিন্তু এরপরও মানুষ ক্রিকেটকে ভালোবাসতো। কিন্তু আপনার একটা সময় পর মানুষ এই অল্পতে তুষ্ট থাকবে না, আর এখন তো তাদের পারফরম্যান্স দরকার, তারা রেজাল্ট চায়। আমি বলি কিছু ইনিংসের কথা বলি, যেমন ন্যাটওয়েস্ট সিরিজে আশরাফুলের 48 বলে 94, কিংবা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে 100, কিংবা আশরাফুলের আরো একটা ইনিংসের কথা বলতে পারি, সেটা হচ্ছে 83 বলে 87 সাউথ আফ্রিকার বিপক্ষে, কিংবা ইমরোস জুনায়েদ সিদ্দিক ইমরোসের 50 বলে 71 পাকিস্তানের সাথে টি20তে। তো এই ইনিংসগুলো কিন্তু আমার মনে আছে। এরপরে আপনার মুশফিক তামিম কবে কার সাথে সেঞ্চুরি করছে, এগুলোও কিন্তু আমার অত ভালো মনে থাকবে না। কেন থাকবে না? ওই সময় আসলে বাংলাদেশ দল ছোট দল ছিল, নতুন দল ছিল, বা নতুন থেকে একটু পুরাতন হচ্ছে, তখন এটাই একটা জয় আসলে অনেক ছিল। কিন্তু আমি যদি আজকে বাংলাদেশ জিতলে একসময় মিছিল হতো, আমি যখন স্কুলে পড়েছি তখন যে ওই মানে 5টা ম্যাচের একটা ম্যাচে জিতলো, তখন আমার আনন্দ হতো। আজকে আমি প্রফেশনাল লাইফ আছি, এত বছর পরে এসেও কি আমার ওই একটা জয় আসলে দিতে পারবে? সমস্যাটা আসলে এই জায়গায়। আপনার দিন পেরিয়েছে, ফুটবলার ক্রিকেটারদের বেতন বেড়েছে অনেক, জীবনে চাকচিক্য এসেছে, কিন্তু আসলে খেলার মান আরো কমেছে। যে কারণে আসলে হামজা চৌধুরী এখন হচ্ছে বাংলাদেশে যখন আসলেন, তখন ওই হামজাকে আঁকড়ে ধরে খেলাপ্রিয় মানুষগুলো আসলে যে হামজা, এখন আমরা আসলে হামজাতে মাতবো, এখন আমরা ফুটবলে মাতবো, ক্রিকেট দিয়ে আসলে ক্রিকেটে তো কোনো আইকন এখন নেই। ক্রিকেটের সময় ফুরিয়ে গেছে। সাকিব আল হাসানের জন্য এখনো আসলে বাংলাদেশের ভক্তরা মানে চান যে তিনি করে, সাকিব আল হাসান কেন ঢুকতে দেয়া হচ্ছে না, বা সাকিব আল হাসান কেন আসতে পারছে না দেশে, এইগুলো নিয়ে এখনো কিন্তু সে সাকিব আল হাসান টপিকেই পড়ে আছে। কেন? সাকিব আল হাসান স্টার, কিন্তু আরেকজন সাকিব আল হাসান যদি তৈরি হতো, কিংবা আরেকজন সুপারস্টার যদি তৈরি হতো, মানেরও কোনো ক্রিকেটার যদি কাছাকাছি মানেরও যদি তৈরি হতো, তখন কিন্তু তার জন্য হলেও মানুষ মাঠে যেতে চাইতো। চট্টগ্রামে আমরা দেখলাম প্রথম দিন অনেক দর্শক হয়েছে, টিকিট কালোবাজারি হচ্ছে, পরের ম্যাচে ঢোকার কেউ নাই। এটাই হচ্ছে সমস্যা। আশিক হামজা এই পর্যন্ত বাংলাদেশের হয়ে 5টা ম্যাচ খেলেছেন, 2টা গোল করেছেন এবং একটা অ্যাসিস্টও তার রয়েছে। ইন্ডিয়ার এগেইনস্টে ম্যাচে তার রোলটা কি হতে পারে? ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে হামজাকে আমি সেই রোলটাই দেখতে চাই, যে রোলটাতে আসলে তার অভিষেকে শিলংয়ের ম্যাচে ভারতের বিপক্ষে যে রোলটাতে আমরা আসলে দেখেছিলাম, একদম পুরোপুরি ডমিনেট করে খেলেছিল। একদম হামজার পায়ে যখন বল, তখন ইন্ডিয়ার কোনো প্লেয়ারেরও সাহস হচ্ছিল না যে তার পা থেকে যে বলটা রিকভার করার চেষ্টা করবে। হামজা বল নিয়ে হোল্ড করছিল, তার সামনে যে ছিল, যেমন লেফট ব্যাকে রহমত, রাইট ব্যাকে ছিল রহমত মিয়া, ওই দিন লেফট খেলেনি, রাইটে খেলেছে। রহমত মিয়াকে বলছিল যে তুমি ওখানে যাও, বলটা আমি ওখানে দিচ্ছি, সোহেল তুমি ওখানে যাও, বলটা আমি ওখানে দিচ্ছি। পুরো গেমটা আসলে ডমিনেট করেছিল। এবং বলা হচ্ছিল যে একা হামজা কি করবে। আগে এক সময় যখন বলা হতো যে মেসি একা কি করবে, তো একা হামজা আসলে কি করবে বা কি করতে পারে সেটা ওই ম্যাচে দেখিয়ে দিয়েছে। এবং হামজা কিন্তু এবার যখন ঢাকায় আসলো, এর আগের বার তিনিও কিন্তু ঠিক একই কথা বলেছেন যে
মেসি যেমন একা কিছু করতে পারে না, আমিও একা কিছু করতে পারি না। ফুটবল হচ্ছে একটা টিম গেম। প্রত্যেকটা স্পোর্টসই আসলে টিম গেম। ধরেন ওই যে ক্রিকেটের কথা বলছিলেন, ক্রিকেটে ধরেন যে একজন একটা সেঞ্চুরি মারলো, বাকি সবাই হচ্ছে 5-10-এর মধ্যে আউট হয়ে গেল, কিচ্ছু লাভ হবে না। তারপরে ক্রিকেটে অনেক সময় একজন অনেক 5টা-7টা উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ক্রিকেটে ফুটবলে হচ্ছে যে হামজা গোল দিল, এরপরে গোল ঠেকানোর চেষ্টা করলো, এরপরে হামজা এক সাইডে আছে, অন্য সাইড দিয়ে গোল। এটা ধরেন যে 50 ম্যাচে একটা হতে পারে। এই যে হামজা ধরেন যে এক সাইডে 10টা ঠেকালো, অন্য সাইডে সাদউদ্দিনের পায়ের নিচ দিয়ে গোল হয়ে গেল, নাটমেগ হয়ে গেল। তো এই ক্ষেত্রে আসলে হামজার তখন কি করা থাকবে, এটাই হচ্ছে সমস্যা। সাদউদ্দিনের কথা যেহেতু বলছিলেন, ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে তাকে কি আবারও দেখা যাবে নাকি? আচ্ছা, ইন্ডিয়ার সঙ্গে কিন্তু সাদউদ্দিনের একটা রিলেশন আছে, আপনিও নিশ্চয়ই মনে করতে পারছেন। এবং ঐতিহাসিক একটা মুহূর্ত। আজকে জামাল ভুঁইয়া যখন সাংবাদিকদের সাথে কথা বলতে আসলেন, তখন জামাল ভুঁইয়াকে ইন্টারভিউর সময় আমি জিজ্ঞেস করলাম যে জামাল ভাই মনে আছে সেই গোলটার কথা সাদউদ্দিনের? সে বলল বাংলাদেশের ফুটবলের জন্য আইকনিক একটা মুহূর্ত। কোন গোল? আমি কই যে আপনি সেট পিস নিয়েছিলেন আর সাদউদ্দিন হেড থেকে গোল করে ফেললো, এরপরে সাদউদ্দিন হয়ে গেল বাংলার সুপারস্টার। তো সেই সাদউদ্দিনের সাথে ভারতের যে ব্যাপারটা আছে সেটা নিশ্চয়ই থাকবে। আর কোচ যেহেতু হাভিয়ার কাবরেরা, সাদউদ্দিন অবশ্যই থাকবেন। আপনি নিজে কি মনে করেন, তাকে কি সুযোগ দেওয়া উচিত কিনা? সাদউদ্দিনকে সুযোগ দেওয়া উচিত কিনা এটা তো আসলে আমি বলার কেউ না। তবে আমি নিজে যদি কোচ হতাম, সাদউদ্দিনকে যদি দলেও রাখতাম, তারপরেও বেস্ট 11-এ আমি সাদউদ্দিনকে দেখতাম না। দেখলেও লেফট ব্যাকে সাদকে আমি প্রশ্নই ওঠে না। সাদ দেখেন, সাদের ইতিহাস নিয়ে আমরা যদি একটু কথা বলি, যখন আবাহনীতে খেলতো সাদ তখন খেলতো রাইট উইংয়ে, এরপর চলে গেল রাইট ব্যাকে, রাইট ব্যাক থেকে বসুন্ধরা হয়ে গেল লেফট ব্যাক, এখন সে হচ্ছে ফ্লিপেলাম, লেফট ব্যাকেও খেলে রাইট ব্যাকেও খেলে, কিন্তু আলটিমেটলি কোথায় পারফর্ম করতে পারে? যদিও আমরা যদি বলি যে হংকং এর বিপক্ষে, হংকং এর হোমে সে মোটামুটি ভালো ফুটবল খেলেছিল, কিন্তু আপনি একদিন খেলবেন, 10 দিন আপনার কারণে গোল হবে। যে আমাদের ক্রিকেট টিমের মতো একটা হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করলাম, 10-11 ম্যাচের নিশ্চয়তা আপনি পেয়ে গেলেন, এইটার মধ্যে যাওয়া যাবে। এবং বাংলাদেশের ফুটবল তো এখন সেই পর্যায়ে আসলে নেই। এত স্টার আমাদের আছে, এখন আরো স্টার আসবে ভবিষ্যতে। আমি তো আরো বেশি স্টার দেখি যখন দেখি যে সমিত সোমের শুরুর একাদশে সুযোগ হয় না, ফার্স্ট 11-এ সমিত সোম যখন খেলতে পারেন না ফিট থাকার পরও, তখন আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আসলে ভালো মানের বা টপ ক্লাস ফুটবলারের অভাব নেই। সেটাই তো হওয়া উচিত, কারণ সমিত সোম কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন, মেজর লিগে খেলেছেন, আমাদের জলাতান ইব্রাহিমোভিচের বিপক্ষে খেলেছেন, তো তাকে যখন বসে থাকতে হয় নিশ্চয়ই মানে তো তার থেকে ভালো প্লেয়ার আছে, মানে এটাই তো ধরে নেওয়া উচিত। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের 11টা কেমন হতে পারে বলে আপনি মনে করেন? 11 নিয়ে যদি কথা বলি, যদিও অনেক আগে এত আগে আসলে বলাটা সম্ভব না। গোলবারে এরপরে মিতুল মারমাই থাকবে, এবং লেফট ব্যাকে আমি জায়ান আহমেদকে দেখতে চাই শুরু থেকে দেখতে চাই। লেফট উইং এ ফাহিম থাকবে, যেহেতু ফাহমিদুল নাই। স্ট্রাইকার আলামিন থাকতে পারে, নাও থাকতে পারে, 50-50 চান্স। মিডফিল্ডে সোহেল রানা থাকবে, এখানে আসলে হাভিয়ার কাবরেরা সোহেলকে খেলাবেন, এবং এরপর হচ্ছে সমিত সোম তো অবশ্যই থাকবেন অ্যাটাকিং রোলে, হামজা চৌধুরী একটু নিচের দিকে, মিডফিল্ড 3 জন গেল, ডিফেন্সিভ মিডফিল্ডার। তপু বর্মন থাকবেন সেন্টার ব্যাকে, আর সাথে শাকিল আহাদ তপু থাকতে পারে। আর এখানে তার চেয়ে বড় আছে তারিক কাজী, কিন্তু আজকে বলতে চাই যে তারিক কাজী বসুন্ধরার সাথে তার সম্পর্ক শেষ হয়ে গেলেও তারিক কাজী কিন্তু আজকে সবার আগে ক্যাম্পে যোগ দিয়েছেন। ন্যাশনাল টিমের সাথে তার কোনো সম্পর্ক শেষ হয়নি, এবং তিনি প্রত্যেকটা ম্যাচ একদম নিজের ডেডিকেশন ফুল লেভেলটা দিয়ে তারিক কাজী তার ক্যারিয়ারে আমরা দেখেছি 2টা ভুল করতে, আগে একটা ভুল ছিল, আর লাস্ট একটা হংকং এর বিপক্ষে যে পেনাল্টিটা পাস স্লিপ করে পড়ে গিয়ে তার যে পেনাল্টিটা, এই 2টা ভুল আমি দেখেছি তারিক কাজীকে। এবং এটা ভুল করার পরে তাকে খুব হতাশ মনে হয়েছে। এই যে ক্লাবের ইন্টারনাল ব্যাপার, যে এই ব্যাপারগুলো থাকে, যখন একটা প্লেয়ারকে আপনি বেতন দিচ্ছেন না, 1 বছর ধরে খেলাচ্ছেন, সে কখনোই ফ্রিলি খেলতে পারবে না। তো তারিক কাজী আছেন, আর সাদউদ্দিনকে খেলাবে, এটা হচ্ছে, আমি তো আর কোচ না, কোচ তো হাভিয়ার কাবরেরা সাদউদ্দিনকে খেলাবেন, হয়তোবা জায়ানকে যদি শুরু করেন লেফট ব্যাকে, রাইট ব্যাকে সাদউদ্দিনকে খেলাবেন, কোচের কল এটা। আবার সেই সঙ্গে কিন্তু সাদউদ্দিনের ভাই তাজউদ্দিন আছেন, তাজউদ্দিন কিন্তু সাদের চেয়ে ভালো, অন্তত মানে তার পজিশন কি হবে, সে কিন্তু রাইট ব্যাক। আর সাদ কি? সাদর আপনি যদি জায়ানকে খেলাতে চান, সাদো রাইট ব্যাক, তাজু রাইট, তাহলে কে খেলবে এখন সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি হলে সাদের জায়গায় তাজকে চুজ করতাম। কোচ কি করবেন আমি তাকে বেটার মনে হয় আপনার? এবং কিন্তু এখন বিষয়, এখন
রিসেন্ট পারফরমেন্স হিসাব করলে তাজউদ্দিন সাদউদ্দিনের চেয়ে ভালো। ছোট ফরওয়ার্ড হিসেবে কে খেলবে? রাকিব? রাকিব অবশ্যই রাইট উইং এ রাখা উচিত, কিন্তু কাবরেরা আসলে তাকে খেলাবে স্ট্রাইকারে, স্ট্রাইকিং পজিশন, কারণ কাবরেরা সবসময় তাকে স্ট্রাইকারে খেলান, মাঝে খেলান। তো দেখা যাক আসলে। তারপরেও এদিকে ইব্রাহিম কিন্তু লাস্ট ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন, এবার ইব্রাহিম ফিরেছেন। ইব্রাহিম কিন্তু ভালো ড্রিবলার, যদিও প্রাইম টাইমে নাই, তো ইব্রাহিম এখনো ভালো। তো দেখা যাক। আর বসুন্ধরা কিংসের কেউ তো এখনো আসলে দলের সাথে যোগ দেননি, তারা হচ্ছে 3 তারিখে বা 4-5 তারিখের দিকে বসুন্ধরা কিংসের ফুটবলাররা যোগ দিবেন। এবং ইন্ডিয়া তারা আসলে কিভাবে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের এগেইনস্টে? তারা তো তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে, তবে ইন্ডিয়াকে একটা জিনিস আসলে আমি মনে করিয়ে দিতে চাই, যখন বাংলাদেশ দল ইন্ডিয়াতে প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে শুরুতে আসলে বিমানবন্দর থেকে ঝামেলা শুরু হয়। 16 জন মাইন্ড গেম ছিল এটা। 16 জন ফুটবলারের লাগেজ মিসিং। একটা ফ্লাইটে একই গ্রুপে 16 জনের লাগেজ আসলে কিভাবে মিসিং হয়? এরপরে স্টেডিয়াম দেয়া না, ভাড়া করে স্টেডিয়াম নাও, এরপরে সবচেয়ে বাজে মাঠ, স্কুলের মাঠ, বিভিন্ন ধরনের সমস্যার সকালে এক মাঠ দিয়ে বিকেলে মাঠ চেঞ্জ করে দেয়া। এরপর যখন ভারত থেকে বাংলাদেশ দল ফেরে, ম্যানেজার আমির খানকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভারত তো আমাদের সাথে এগুলা করলো, সামনে তো ওরা আমাদের মাটিতে অতিথি হয়ে আসবে, অতিথির সাথে আমরা কি ব্যবহার করব? তিনি কি জানান? তিনি তখন বলেছিলেন ওরা যা করেছে তার চেয়ে আরো বেশি খারাপ করব আমরা, এবং করবে কিনা আমি জানি না, তবে এই জায়গা থাকলে আমি ভারতের সাথে তার চেয়ে বেশি খারাপ করতাম। কারণ এমন না যে শুরুটা আমি করেছি, যেহেতু ভারত ইচ্ছা করে এটা করেছে, টিট ফর ট্যাট বাংলাদেশেরও করা উচিত বলে অবশ্যই করা উচিত, এবং আমি দায়িত্ব থাকলে করতাম। ইন্ডিয়া তো তাদের পূর্ণ শক্তির দল নিয়েই আসবে। ইন্ডিয়া পূর্ণ শক্তির দল নিয়ে আসবে। ইন্ডিয়া ভালো টিম, তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে সাম্প্রতিক কালের যে কোনো ইন্ডিয়া টিমের চেয়ে বর্তমান ইন্ডিয়া টিম একটু উইক, এবং এই টিমকে যদি আমরা হারাতে না পারি এটা হবে আমাদের জন্য চরম ব্যর্থতা। তবে এখানে আরেকটা টুইস্ট আসলে অনেকেই ধরে নিচ্ছেন, সেটা হচ্ছে ভারতকে হারানোর পর হাভিয়ের কাবরেরাকে আবার রেখে দেওয়ার একটা পরিকল্পনা করে কিনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এটা নিয়ে আসলে ভক্তরা যেমন আসলে যে দুই নৌকায় পা দেওয়ার মতো সিচুয়েশনে আছে, যে একই সাথে জয় চায়, ভারতের সাথে জয় চায়, আবার কাবরেরার পদত্যাগ চায়। এখানে আবার ভারতকে হারালে কাবরেরাকে রেখে দেওয়ার লাইসেন্সটা বাফুফে পেয়ে যায় কিনা, এটা নিয়ে আসলে ভক্তদের মাঝে চিন্তা আছে, এবং আমাদের মাঝেও সেই চিন্তাটা আছে যে যেহেতু কোচ যখন হারে, খারাপ করে দল, তখন তো আপনারা কোচের ঘাড়ে দায় দেন। তাহলে এখন ভারতকে হারালো, ভারত আমাদের বড় প্রতিপক্ষ, এখন তাহলে তো কোচকে রেখে দিতে হবে। এই ধরনের কথা, মধুর একটা সমস্যা তৈরি হবে। মধুর সমস্যা, আসলে মধুর না, এটা আসলে তেতো সমস্যাই আমি বলবো। সেক্ষেত্রে যদি কাবরেরার কথা বলছিলেন আপনি, যে হামজা এবং সমিত জিএমানের প্লেয়ার কাবরেরার আসলে বাংলাদেশ জাতীয় দলের কোচিংয়ে আপনি অন্তত দেখতে চান, আপনি এর আগেও কয়েকবার বলেছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কি উচিত হবে না যে হামজা এবং সমিত সোমের সাথে ডিসকাস করে পরে যদি নতুন কোচ নেওয়া হয়? অবশ্যই আপনি হামজা সমিত সোমের সাথে ডিসকাস করেই আসলে কোচ নেওয়া উচিত, এবং তারা সবচেয়ে বেটার পরামর্শ দিতে পারবে যে কোচ আসলে কে হলে ভালো হবে। কাবরেরার কথা আমি একটু বলি, আমি একদম অন ক্যামেরায় বলতে চাই, শুধু কে বলেছে আমি নামগুলো বলতে চাই না। একাধিক ফুটবলার বলেছে কাবরেরার আসলে এক্সপেরিয়েন্সড না, কাবরেরার আসলে ডিসিশন মেকিং এ ঘাটতি আছে, কাবরেরার সাহস কম, কোন সিদ্ধান্ত কোন সময় সাহস করে নিতে হবে ওই ক্ষমতা কাবরেরার নাই। তাহলে তিনি এত বড় মাপের প্লেয়ারদের কিভাবে হ্যান্ডেল করবেন? টিমের ভাইটাল ফুটবলাররা এটা বলেছে, আমার কাছে বলেছে, এবং সেখানে একাধিক সাংবাদিক ছিলেন, তাদের কাছে বলেছে অফ দ্য ক্যামেরায় যে কাবরেরা আসলে বর্তমান বাংলাদেশ টিমের জন্য যোগ্য কোচ না। তার প্রধান কারণ হচ্ছে তার কোনো অভিজ্ঞতা নাই কোচিং এর। তার কোচিং এর অভিজ্ঞতা যদি আমি ঘাটতে যাই, তো অভিজ্ঞতা খুবই নগণ্য। আমি যদি বসুন্ধরা কিংসের কোচের দিকে তাকাই, সেও ইন্টার মিলানের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, স্প্যানিশ একটা ক্লাবের কোচ ছিলেন, হাই প্রোফাইল। তো মানে এই ধরনের প্রোফাইলের কোচ তো সে না। এবং একই সঙ্গে আমি ধরলাম যে স্কালোনির প্রোফাইল কিন্তু এত হাই ছিল না, কিন্তু স্কালোনি কিন্তু প্রুফ করেছেন। কাবরেরা কিন্তু নিজেকে মানে যথেষ্ট সময়, সবচেয়ে লম্বা সময় ধরে বাংলাদেশের কোচিং করাচ্ছেন কাবরেরা। আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলের সাংবাদিক হিসেবে আছেন, আপনি কবে দেখেছেন কাবরেরার মতো এত সময় বা এত কাছাকাছি সময় কোনো কোচকে পেতে দেখেছেন? কেউ ছিল না। তো সেই জায়গা থেকে আসলে বলতে গেলে হাভিয়ের কাবরেরাকে দিয়ে সে স্কালোনির সাথে যদি তুলনা দেন যে স্কালোনির এক্সপেরিয়েন্স নাই, কাবরেরার এক্সপেরিয়েন্স নাই, নাম্বার 2 স্কালোনি কিন্তু নিজেকে প্রুভ করেছে ম্যাচ বাই ম্যাচ, কাবরেরা নিজেকে প্রুভও করতে পারে নাই। তার মানে কাবরেরার আসলে এই মুহূর্তে বাংলাদেশ দলে থাকার যোগ্যতা নাই। এবং একই সঙ্গে ফুটবলারদের সঙ্গে তার ঝামেলা আছে। যে ফুটবলার যে পজিশনে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাকে অনেকে আছে যে সে
রাইট ব্যাকের প্লেয়ার তাকে রাইট উইং এ খেলাতে চান, ইচ্ছা করে এটা। সে সেন্টার মিডল প্লেয়ার তাকে রাইট মিডে খেলাচ্ছেন। একদম দর্শকরা কমফোর্ট জোন থেকে বের করে দেয়া, কমফোর্ট জোন থেকে বের করে তার ইচ্ছা মতো খেলাচ্ছে, এবং এমন না যে ওই ইচ্ছায় সে তার কাছে সর্বোচ্চটা আদায় করতে পারছে। তো আমার আলোচনা যারা শুনছেন, আমি ফুটবলারদের নাম বলছি না, কারণ নাম বললে তাদের প্রবলেম হবে, ফুটবলারদের প্রবলেম। কিন্তু আপনার কানে এটা এসেছে। আমার কানে এটা না, শুধু এটা দর্শকরা তো দেখতেই পায়, কারণ বাংলাদেশের ফুটবল ফ্যান যারা আছে তারা ফুটবল খেলা বোঝে। আর তারা যখন মাঠে দেখে যে প্লেয়ারটা বছরের পর বছর ধরে সেন্টার মিডে ভালো করতেছে, তাকে যখন আমি রাইট মিডে নিয়ে যাচ্ছি সে খারাপ করবেই। যে প্লেয়ারটা আগের ম্যাচে লেফট ব্যাক বা রাইট ব্যাকে ভালো করেছে তাকে রাইট উইং বা লেফট উইং এ নিয়ে যাচ্ছি। আবার যে রাকিবের কথাই বলি, রাকিব যে ম্যাচে হচ্ছে সিঙ্গাপুরের সাথে গোল করলেন, গোল করার সাথে সাথে তাকে নাম্বার 9 থেকে নিয়ে গেল রাইট ব্যাকে, মানে কেন? হোয়াট ইজ দ্য রিজন? তো এইটা হচ্ছে কাবরেরার মেজর প্রবলেম। তো এগুলা কি বাফুফের চোখে পড়ে না? হ্যাঁ, বাফুফের অনেকেই আমি প্রশ্ন করেছি সংবাদ সম্মেলনের সময় বা হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পর, অনেকেই বলেন যে আমি আসলে টেকনিক্যাল কেউ না, আমি এটা নিয়ে বলতে পারবো না, আমি আসলে ফুটবলের ট্যাকটিক্যাল সাইড নিয়ে বলার কেউ না। আবার দায় এড়িয়ে যান। আবার বাফুফের সভাপতি বলেন যে এগুলো নিয়ে আমরা আসলে মিটিং এ আলোচনা করব, কিন্তু আলটিমেটলি আলোচনা অবশ্যই হয়, কিন্তু সেই আলোচনার রেজাল্ট আমরা দেখি না, আলোর মুখ দেখেন। সবাই আসলে এমন না। যেমন আমরা একজনের কথা বলতে পারি যে বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সদস্য ছিলেন শাহিন, তিনি একদম সরাসরি পাবলিক ওপেন প্লেসে এজিএম এ একদম ঘোষণা দিলেন যে হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাই, এবং যতদিন হাভিয়ের কাবরেরার পদত্যাগ হবে না আমি আমার এই আন্দোলন চালিয়ে যাব, আমার পোস্ট থাকুক বা না থাকুক। সেই আন্দোলন কি এখনো চলছে? তাকে হচ্ছে ন্যাশনাল টিম কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে, মানে আন্দোলন ওখানেই সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আলটিমেটলি কাবরেরা জায়গায় আছেন। তো বাফুফের দায়িত্বরত কেউ যদি যখন মুখ তুলেছে কাবরেরার বিপক্ষে, তাকেও শাস্তি পেতে হয়েছে। এতটাই দাপুটে কিনা আমি বলতে পারবো না, দাপুটটা আসলে কোত্থেকে আসে এটাও জানি না, কিন্তু আলটিমেটলি রেজাল্ট এটাই হয়েছে। আশিক হামজা আসার পরে বাংলাদেশের ড্রেসিং রুমের যে পরিবর্তনটার কথা আপনি শুনেছেন বা আপনি নিজে দেখেছেন, সেটা একটু শেয়ার করতেন যদি দর্শকদের সাথে। ড্রেসিং রুমের পরিবর্তন বলতে বাংলাদেশের ড্রেসিং রুমে যে সাহসের অভাবটা ছিল, সেই সাহসটা আসলে বেড়েছে। সবাই বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে আমরা বড় ফুটবলারদের সাথে খেলি, এবং ইপিএল এর যে এক্সপেরিয়েন্স হামজা চৌধুরীর কিংবা মেজর লিগের যে এক্সপেরিয়েন্স সমিত সোমের, সেইগুলো যে তারা যখন শেয়ার করেন সেগুলো তাদের মধ্যে একটা পরিবর্তন আসে। অনেক ফুটবলারই আসলে সাহসটা পায় যে না, আমরা আসলে দমে যাওয়ার পাত্র নই, আমরা ফাইট করব, ফাইট ব্যাক করব। না হলে ওই ফাইট ব্যাক হয়তোবা আমরা 3-4 গোলে হেরেছিলাম, কিন্তু আমরা 3-1 পিছিয়ে থাকার ম্যাচে 3-3 ড্র করেছিলাম, মানে ড্র মানে সমতায় ফিরেছিলাম, যদি শেষ পর্যন্ত আরেকটা গোল খাই চরম বোকামির কারণে। তো সেই যে সাহসটা, আমরা হংকং এ গিয়ে 1 গোল খেয়ে তারপরে আরেক গোল দিয়ে ড্র করে ফিরেছি, এবং হংকং এর মাটিতে ড্র করাটা একটা বড় ধরনের অর্জন, অবশ্যই বড় অর্জন। তো এই যে চেঞ্জটা অবশ্যই এসেছে, এবং হামজা চৌধুরী আসলে এমন না যে হামজা খুব বেশি ফুটবল নিয়ে কথা বলে ড্রেসিং রুমে, হামজা খুব গান বাজনা আনন্দ ফুর্তি, যে আসলে হামজা যে কাজটা করে সে যে আসলে অনেক বড় কেউ না এটা বোঝাতে চায় না, সে আমি তোমাদেরই একজন, আমি তোমাদের মতো একজন, এইটা করে আসলে আরো বেশি রিল্যাক্স এবং চেষ্টা করে টিমমেটদের সাথে স্বাভাবিক একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। এবং হামজাকে আপনি যখন দেখবেন যেই প্রশ্ন করুক, যেই কথা বলুক, খুব সুন্দর হেসে উত্তর দেয়। এবং মাঠে যখন আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, হামজা যখন গেম শুরু হয়, বিশেষ করে ন্যাশনাল অ্যানথেমের পর যখন ফুটবলার জাজ স্টার্ট করবে, তখন সে মোনাজাত ধরে আয়াতুল কুরসি পড়ে। তো হামজার মধ্যে ধর্মচর্চার যে ব্যাপারটা আছে, একই সঙ্গে নিজে খুবই মানে একেবারে হাম্বল, একদম সাদাসিধা মাটির মানুষ, এবং একই সঙ্গে সবাইকে মিলে মিশে গান বাজনা করে, বা হচ্ছে গান বাজনা বলতে ওইটা হচ্ছে মানে একদম আনন্দ ফুর্তি করে সবাইকে রিল্যাক্স করার চেষ্টা করে। এবং ম্যাচের পরে ম্যাচের আগে খুবই মানে আমরা তো ভাবছিলাম যে ফুটবলারদের কাছে জিজ্ঞেস করে যে হামজা ভাই কি অনেক বেশি ট্যাকটিক নিয়ে আলাপ করে, বলে একদমই না, হামজা চৌধুরী একদম খুব রিল্যাক্স, সবাই আসো গল্প করি, এই তুমি এমন ভাবে মিশে গেছে যে তিনি বোঝাতে চাচ্ছেন আমি তোমাদেরই লোক, হ্যাঁ তুমি একটা গান গাও, যেমন আলামিনকে দিয়ে একটা গান গাওয়াইলো হচ্ছে হামজা চৌধুরী, যেটা হচ্ছে দয়াল বাবা কলা খাওয়া যে গানটা। তো এরপরে হচ্ছে আবার সেই তপু বর্মনের বাপের নাম আবার দয়াল, তো সেটা শোনার নিয়ে মজা হয়েছে, তপু বর্মন আবার কেঁপে গেছে, কারণ আলামিন তো জানে না যে তার বাবার নাম যে দয়াল, এটা জানে না। হামজা কি জানতো নাকি? হামজা জানতো কিনা বলতে পারি না। তো হামজা বলছে না এই গানটাই গাওয়া লাগবে, দয়াল বাবা গানটাই গাওয়া লাগবে। তো হামজা যে দয়াল বাবা গানটা জানে, এটাও তো একটা মানে চমৎকার ব্যাপার। তিনি নিজে কি সিলেটি গান নাকি? হামজা সিলেটি বলতে পারেন বা সিলেটি গান গাইলেও গাইতে পারেন। হামজা মানে একদম শুদ্ধ বাংলা না বুঝলেও শুদ্ধ সিলেটিটা ভালো বোঝেন, ভালো বলেন। বাংলাদেশে এসেই বলেছিল যে আমরা উইন করমু, হ্যাঁ মনে আছে নিশ্চয়ই, উইন করমু, ইনশাআল্লাহ উইন করমু বলেছিল। তো হামজা আসলে খুবই, এই যে কথাগুলো বলা, এগুলো কিন্তু
আমাদের যারা ফুটবল ফ্যান রয়েছেন তারা খুব ভালোভাবে গ্রহণ হ্যাঁ, করেছিলেন। আপনি আরেকটা জিনিস দেখেন যে যখন ধরেন যে এটা তো তার মাতৃভাষা সিলেটি, তো যখন সিলেটের একজন সাধারণ মানুষ একেবারে খেটে খাওয়া একজন দিনমজুর বা যেই হোক একেবারে সাধারণ যখন হামজার মুখ থেকে যখন এই কথাটা শুনছে, সে তো একইভাবেই কথা বলে, মানে এই যে কানেকশন করতে, সেটা আমাদেরই ছেলে, আমাদের একজন, আমাদের ছেলে। তো এই যে আপন করে নেয়ার যে ব্যাপারটা, এটা আসলে হামজা চৌধুরীর কারণে আরো বেশি সহজ হয়েছে এবং এটা গোটা দলের যেমন জন্য আমার সহজ কাছে হয়েছে। মনে হয় যে একদম প্রথম দিন যখন তিনি বাংলাদেশে পা রাখলেন নতুন করে বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার হিসেবে, সেই দিন থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষের একেবারে হৃদয়ে স্থান করে নিয়েছেন। অবশ্যই দেখেন যে হামজা ম্যাচ খেললো, ম্যাচ খেলে আসলো লম্বা জার্নি করে, এরপরে ঘুমানোর সময় না, এরপরে বাড়িতে অসংখ্য মানুষ রমজানের ভেতর রোজার দিনে রোজা ছিলেন, এরপরে ইফতারির পরে সবাইকে নিয়ে বসলেন, উঠানে কথা বললেন, কুশল বিনিময় করলেন। এরপরে কিন্তু হামজাদের একটা খুবই আন্তরিক, হামজাদের এখানে একটা এতিমখানা বা মাদ্রাসা আছে, ওইখানে হামজা প্রতিনিয়ত দান করেন, ওই হামজাদের টাকায় ওই মাদ্রাসাটা চলে সিলেটে। এরপরে হচ্ছে ওই যে সবাইকে হচ্ছে ঈদের আগে, যেহেতু রমজানের সময় ঈদের আগে প্রতিবেশী যারা আছেন সবাইকে আবার হামজার পক্ষ থেকে ঈদ সালামি দিয়েছে, ঈদ উপহার দিয়েছে, যারা হচ্ছে একটু মুরব্বী বা হচ্ছে যারা হামজা হচ্ছে সিনিয়র তাদের জন্য সালামি দিয়েছে হামজা, মানে একদম সবাইকে। হামজা তো এগুলো না করলেও পারতেন, কিন্তু হামজা এগুলো করে, মানে মানুষকে ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে, এবং সে যে এত হাই প্রোফাইল এত উঁচু শ্রেণীর একজন মানুষ সে কখনো এটা বিশ্বাস করতে চায় না। সে বিশ্বাস করে যে আমি বাংলাদেশের একজন মাটির মানুষ, এবং তাদের সাথে সেইভাবে মিশে যায় হামজা চৌধুরী, যেটা আসলে দলের জন্য খুবই ভালো। আশিক জামাল ভুঁইয়া তার ক্যারিয়ারের একেবারে শেষ বেলায় চলে এসেন যদি আমি বলি, তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি হয়তো বা যে কোনো সময় হয়ে যেতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন, পরবর্তী ক্যাপ্টেন কে হতে পারে? সেটা কি হামজা হতে পারেন? হামজাকে নিয়ে ফেডারেশনের মধ্যে আলোচনা চলছে যে হামজাকে আসলে ক্যাপ্টেন দেওয়া হবে, এবং এটাই উচিত। এবং ফুটবলে হচ্ছে বাংলাদেশে যদিও শুধু জামাল ক্যাপ্টেন, এরপরে তবু বর্মন ক্যাপ্টেন্সি করে, জামাল না থাকে। ফুটবলে সাধারণত 4 জন ক্যাপ্টেন থাকে, 1 2 3 4 বাই রোটেশন ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এমন না যে মনে করেন যে আপনি আজকে আমি ক্যাপ্টেন, পরের ম্যাচে আপনি একাদশে আছেন তারপরেও আপনি ক্যাপ্টেন, বা আপনি দুইজনে আছি পরের ম্যাচে। আচ্ছা, যদি ধরেন যে হামজাকে, তবে মেইন ক্যাপ্টেন আসলে হামজাকেই দেওয়া হবে। হামজাকে দেয়া হলো ক্যাপ্টেন, আপনি স্টিল হামজাকে নন আর্মড ক্যাপ্টেন বলতে পারেন, যে তার কাছে হয়তো মাঠে আমরা তো তাই দেখে দায়িত্ব থাকি না, এবং হামজাই আসলে ডিসিশন গুলো মেক করে যে কার কে কোথায় থাকবে, কে কোন রোলে প্লে করবে, সবাইকে একসাথে মজিয়ে রাখা, সবাইকে একসাথে অনুপ্রেরণা দেয়, এটা হামজা করে। যদি হামজাকে বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি দেয়া হয় তাহলে কি লাভটা হবে বলে আপনি মনে করেন? ধরেন যে হামজাকে বাংলাদেশের ক্যাপ্টেন্সি দেয়া হলে হামজার ভিতর যে নেতৃত্ব গুণটা, তবে আমি আরেকটা কথা বলছি, হামজাকে ক্যাপ্টেন্সি দেওয়ার আগে হামজার পরামর্শে একজন কোচ নিয়োগ দিতে হবে কাবরেরাকে সরিয়ে। মানে হামজা সমিতদের সাথে পরামর্শ করে, যেটা আমরা আগে বলছিলাম, মানে হামজা সমিতকে কেন্দ্র করে ন্যাশনাল টিমটা গড়ে তুলতে হবে। এখানে কেন আমি এই কথাটা বলছি, সেটা হামজার পরিচিত কেউ হওয়া লাগবে বিষয়টা এমন না। হামজা এখন ধারণা মানে ক্লিয়ার আছে যে হামজাদের আমাদের হাতে যে ফুটবলার আছেন তারা কেমন, তাদেরকে কিভাবে ম্যানেজ করা যায়, তাদেরকে কোথায় কিভাবে ইউজ করা যায়, এবং সেই ইউজের জন্য কোন ধরনের কোচ, কোন প্রোফাইলের কোচ দরকার, এগুলো টিমের আর 5 জন না বুঝলে হামজা এটা খুব ভালোভাবে বুঝেন। হি নোজ বেটার, মানে কোন প্রোফাইলের কোচ আসলে আমাদের টিমের জন্য দরকার, যে আমূলে বদলে দিতে পারবেন আমাদের টিমটা, সেটা হামজা খুব ভালোভাবে, হামজার কাছে একদম কাচের মতো স্বচ্ছ এই বিষয়গুলো, খুবই নর্মাল ভাবে। তো এইগুলো হামজার পরামর্শ একজন কোচ নিলে, এবং ধরেন যে হামজাকে ক্যাপ্টেন দিলে আসলে কি হবে, মেসি ক্যাপ্টেন আর্জেন্টিনা, আমরা মেসির জন্য বিশ্বকাপ জিততে চাই। এমিলিয়ানো মার্টিনেজ বলেছিলেন, সবাই যখন গিফট আনলেন, যে তোমার গিফট কই, তুমি মেসির জন্য কি এনেছো, সে বলল আমি মেসিকে কোনো গিফট দিতে চাই না, আমি মেসিকে হচ্ছে 18 ডিসেম্বর 2022 সালে বিশ্বকাপ ট্রফিটা গিফট দিতে চাই, এবং সেটা করে রেখেছে। তো এই যে আপনার কাছে আর্জেন্টাইনদের কাছে মেসি যেমন, আমাদের এই তাজউদ্দিন, সাহাদউদ্দিন কিংবা হচ্ছে জামাল, তুলনা যদি করি তো একই মানে, একই, তাদের কাছে মেসির মতোই, মেসির চেয়েও বেশি কিছু অনেক কিছু ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে তারা আরো বেশি হামজা ক্যাপ্টেন হামজার জন্য আমরা জিততে চাই, মাথায় এটা ঢুকিয়ে দেয়া, এই ব্যাপারটা ঢুকাতে পারলে আসলে বাংলাদেশ টিমে পরিবর্তনটা চলে আসবে। সামনে আর কোন কোন ফুটবলার প্রবাস থেকে বাংলাদেশে আসবে বলে আপনি খবর পেয়েছেন বা আপনার কাছে কি তথ্য রয়েছে? ট্রেভার ইসলাম সবার আগে, যার বাংলাদেশি পাসপোর্টের কাজ শুরু হয়ে গেছে,
যদিও ট্রেভারের বাবার যে পাসপোর্টটা সেটা আসলে হাতে লেখা পাসপোর্ট, বাংলাদেশে যখন অনেক আগের হাতে লেখা পাসপোর্ট ছিল, সেই হাতে লেখা পাসপোর্ট তো সেটা অলরেডি জমা পড়ে গেছে বাফুফেতে। সে তার বাবার পাসপোর্টটা ঠিক করে তারপরে হচ্ছে তার পাসপোর্টের কাজে হাত দেওয়া হবে এবং 2026 সালে আমরা ট্রেভর ইসলামকে দেখতে পাবো। তো ট্রেভরকে নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেকে বলছে ইউনিভার্সিটি ফুটবলার বললে অনেকেই বাংলাদেশের নাক সিটকায়, আমার মনে করে যে বাংলাদেশে ধরেন যে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বা জগন্নাথ, জাহাঙ্গীরনগর এই ধরনের যে ইউনিভার্সিটি ফুটবল, এইটাই কম্পেয়ারটা করে ফেলে, দ্রুত কম্পেয়ারটা করে ফেলে। কিন্তু আপনার মানে একজন ফুটবলার, একজন প্রবাসী ফুটবলারই আমাকে মানে গতকালকেই বলছিলেন, যিনি হচ্ছে প্রবাসেই বড় হয়েছেন এবং খুবই টপ মানে ভালো ফুটবলার, বাংলাদেশ দলের অন্যতম মূল ফুটবলার, তিনি বলছিলেন যে দেখো মানে সে আসলে আপনি তুমি পার্থক্য বুঝে না, সে মানে এইভাবে তাহলে হয়তো আমি বুঝতে পেরেছি ফুটবলারটাকে, হ্যাঁ সেটা আপনি বুঝেছেন। সে বলছে দেখো যে যারা বলে যে ইউনিভার্সিটি টিম, ইউনিভার্সিটি ওই ওরা যে বা আমাদের দেশের যে মানে ইউএস এর যে ইউনিভার্সিটি গুলো, ওই ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলো বাংলাদেশের পেশাদার লিগ ফুটবলের চেয়ে অন্তত 5 টাইমস বেটার, মানে 5 গুণেরও বেশি ভালো হচ্ছে বাংলাদেশের যে লিগটা হয় এর চেয়েও। এবং ওইখানে যারা টপ পারফর্মার তারা আসলেই ভালো ফুটবলার এবং বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খুবই ভালো। তো ট্রেভর ইসলাম, জায়ানের কথা কি বলবেন? জায়ান তো সেই একই জায়গা থেকে আসা। তাহলে ট্রেভরের ক্ষেত্রে সমস্যা কোথায়? সমস্যা তো নাই, ওই যে মানে অনেকে না বুঝে আসলে কমেন্ট করে ফেলে যে ট্রেভর তো ইউনিভার্সিটি। তো জায়ান আহমেদ এখানে বড় একটা উদাহরণ। জায়ান তার যে ইমপ্যাক্ট ছিল মানে অসাধারণ ইমপ্যাক্ট। তো জায়ান আহমেদ এই ক্ষেত্রে বড় একটা উদাহরণ হতে পারেন। তো ইউনিভার্সিটি ফুটবলার এবং তার যে স্টাইল আমরা দেখেছি, তার যে গোলের পরে যে সেলিব্রেশন আমরা দেখেছি অসাধারণ, এবং গোল করার ধরনগুলো অসাধারণ, এবং ইন্ডিয়ানরা পর্যন্ত তার অনেক প্রশংসা করেছে। হ্যাঁ, অনেক প্রশংসা করেছে, জায়ানের করেছে, ট্রেভরেরও করবে সামনে আসলে। এই যে বাংলাদেশের ফুটবলে যে একটা নবজাগরণ তৈরি হলো এবং ইন্ডিয়াতেও সাড়া পড়ে গেল যে বাংলাদেশ কিভাবে এত প্লেয়ারদের নিয়ে আসছে এবং তারাও তাদের নিয়ম কানুনে পরিবর্তন আনছে, তারাও এখন চাইছে যে বিদেশিরা তাদের হয়ে খেলুক। প্রবাসী এটা হামজা চৌধুরী আসার পর থেকে আসলে ইমপ্যাক্টটা দেখা গেছে, বা হামজা ইফেক্ট। তো সেই তারা তো আর প্রবাসী আনতে পারে না, আমলো সুনীল ছেত্রীকে, যে সুনীল ছেত্রীকে আবার পকেটে ভরে রেখেছিল বোতলবন্দি করে হামজা চৌধুরী। তো ভারতকে নিয়ে আসলে আমার অত হেডেক নাই, কারণ আমরা তো বারবারই বলি যে ভারতের বিপক্ষে কলা গাছ থাকলে আমরা সেই কলা গাছের পক্ষে। তো সে যাই হোক, তো আমরা আমাদের ফুটবলার নিয়ে আসলে কথা বলতে চাই এবং আমরা ভারতকে হারাতে চাই, এটাই হচ্ছে মূল ব্যাপার। এবং ভারতের হারালে বাংলাদেশের ফ্যানদের জন্য আজকে জামাল ভুঁইয়া বলল যে তোমরা ফ্যান, তোমাদের বা ফ্যানরা যেমন এক্সাইটেড থাকে ভারতকে হারানোর জন্য, আমাদের ভিতরেও ভারতকে আমরা ওইভাবেই হারাতে চাই এবং নিজেদের মাঠে খেলা সবকিছু নিজেদের কোনো চেঞ্জ নাই, ভারতকে হারাতে চাই। আর যে বড় একটা সুযোগ রয়েছে, আরো কয়েকটা নাম আমরা ট্রেভারের কথা বললাম, এখন আমাদের ফ্যানরা সবচেয়ে বেশি করে চেয়ে আছে ফারহান আলী ওয়াহিদের দিকে। ফারহান আলী ওয়াহিদ ফুলহ্যাম এফসির গেম চেঞ্জার টাইপের হবে নাকি? আন্ডার 21 টিমে খেলে ফুলহ্যাম এফসি, ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যাম এফসি, এবং অসাধারণ ফুটবলার। এবং কোন পজিশনে খেলে? সে হচ্ছে লেফট উইঙ্গার, বলতো লেফট উইঙ্গার, অ্যাটাকিং মিডে খেলতে পারে, লেফট উইঙ্গে খেলতে পারে, রাইট লেফট উইঙ্গে তো আমাদের জায়ান রয়েছে। জায়ান লেফট ব্যাকে খেলে, লেফট উইং, সরি লেফট উইং। একটা ম্যাচে তো তাকে লেফট উইঙ্গে নামানো হয়েছে। হ্যাঁ, সে নামানো হয়েছে, সে ওইভাবে পারফর্ম করতে পারে নাই। এটা হচ্ছে হাভিয়ার কাবরেরার মাথা থেকে বের হয়েছে যে তাকে একটু লেফট উইঙ্গে খেলিয়ে দেখি, কারণ টেস্ট করে নেই। না, এখানে আরো একটা ব্যাপার আছে, তাকে জায়ানকে যদি আপনি লেফট উইঙ্গে খেলান, লেফট ব্যাকে আপনি সাদুদ্দিনকে খেলাতে পারছেন, মানে সাদকে খেলানোর জন্য জায়ানকে তার জায়গা থেকে সরিয়ে তাকে অন্য জায়গায় দিয়ে দেয়া, এটা সম্ভব। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জায়গাতে আসলে হাভিয়ার কাবরেরা এবং সাদের মধ্যে যে রসায়নটা, সেটা আসলে বেশ ভালো জমে গেছে। এই রসায়নটা কবে শেষ হবে? এইটা আসলে যেদিন কাবরেরা যাবে সেদিন শেষ, তার আগে শেষ হওয়া সম্ভব না। তো সে যাই হোক, আমরা একটু বলতে চাচ্ছিলাম ফারহান আলী ওয়াহিদকে নিয়ে। ফারহান আলী ওয়াহিদরা সময় চায়, কিন্তু সময় চাওয়ার ব্যাপারটা আসলে একটু কি ধরনের সময় চায়? যে যেমন হামজা চৌধুরী 2 বছর সময় চেয়েছিল, ঠিক 2 বছর পর হামজা চৌধুরী জয়েন করেছে। তারা আসলে আবার ফারহান আলী ওয়াহিদের বাবার সঙ্গে আমার কথা হয়েছে, মানে সরাসরি আমার কথা হয়নি, একজনের মাধ্যমে কথা হয়েছে। তো তাকে বলেছে যে আমরা সময় চাই, কিন্তু আমি জানতে চাইলাম যে কতদিন সময় চাই, কত দিনটা আর বলে না, দেখতে চাই। মানে কি দেখতে চাই যে তাদের আসলে ইংল্যান্ড টিমে হয়ে যায় কিনা, কারণ ভালো সম্ভাবনা আছে। হামজা চৌধুরী যেমন ইংল্যান্ড অনূর্ধ্ব 21 দলে খেলেছিলেন, ফারহান আলী ওয়াহিদও কিন্তু ইংল্যান্ড আন্ডার 21 টিমে চান্স পাওয়ার ভালো সম্ভাবনা আছে, অসাধারণ ফুটবলার। তারপরে আরো কিছু ফুটবলার আছে, যেমন আমরা ইমান আলম তো ফুটসালে আসছে, সামনে আসছে, বিটশোক চাকমাকেও আনা উচিত,
ক্যাসপার হকের বাবার সঙ্গে আমার কথা হচ্ছিল, সে হয়তোবা সেকেন্ড লেগে, বিপিএল এর সেকেন্ড লেগে তাকে হয়তোবা দেখা যেতে পারে বাংলাদেশের কোনো একটা। সুলিভান ব্রাদার্সদের খবর কি? সুলিভান ব্রাদার্স তো 26-এ এই বছরেই পাসপোর্ট হয়ে যাবে, 26-এ যে কোনো একটা এজ লেভেল টিমে ছোট দুই ভাই খেলবে, রোনান সুলিভান আর ডেকলান সুলিভান, দুজনই অসাধারণ ন্যাশনাল টিমে কবে নাগাদ দেখা যেতে পারে? এরপরে মানে এইজ লেভেলের পারফর্মের পরেই তো আসলে তারা কতটা ফিজিক্যালি কতটা ম্যাচিউর এগুলো দেখেই আসলে ন্যাশনাল টিমের হিসেবটা আসবে। তো আপনি ধরে নিতে পারেন তারা যদি চলে আসে এবং বাফুফে যদি সঠিক পরিচর্যা করতে পারে, হামজা সৌমিত্রা আর কত বছরই বা খেলবে, খুবই নরমাল। আপনার বয়স দেখুন, জামাল ভুঁইয়ার বয়স এখন শেষের দিকে পৌঁছে গেছে। তো সেই ক্ষেত্রে আসলে রোনান সুলিভান এবং ডেকলান সুলিভান হবে তখন আমাদের সবচেয়ে বড় স্টার, এবং তাদের সাথে থাকবে হচ্ছে, কারণ তারা অলরেডি তাদের ট্যুরগুলোতে যে পারফর্ম করছে আসলে নজরকাড়া পারফর্ম করছে। তো সেই জায়গা থেকে হিসেব করলে আসলে প্লেয়ার অনেক আছে, আপনি কতটুকু তাদেরকে গুরুত্ব দিচ্ছেন, কিভাবে আনতে পারছেন। জায়ানের ছোট একটা ভাই আছে, সেও ভালো ফুটবল খেলে। তারপর ক্যাসপার হকের একটা ছোট ভাই আছে। সঠিক মূল্যায়ন কি তাদেরকে করা হচ্ছে সঠিকভাবে? আসলে পুরোপুরি মূল্যায়নটা আমি দেখি না এখন পর্যন্ত। পুরোপুরি এটা কেন হচ্ছে না? কারণ আমি যদি আমার বেস্ট ওয়েপন গুলোকে ইউজ করি তা আমার লাভ, কেন আমি করব না? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি আসলে কোন ধরনের লাভ খুঁজছেন, হয়তোবা আপনি দর্শক বা আপনি সাংবাদিক, আপনার বাংলাদেশের জয় পরাজয় অনেক বেশি আবেগ কাজ করে, অনেকে দায়িত্ব থাকে, অনেকের আবেগ অত বেশি কাজ করে। তাদের কি কাজ করে? তাদের অনেকের আছে ফাইনান্সিয়াল বিষয় আছে, অনেকের নিজের চেয়ারটা ধরে রাখার বিষয় আছে, এগুলো বেশি কাজ করে। ধরেন যে দল হেরে গেল, হ্যাঁ, তাহলে কি তার চেয়ারের ইমপ্যাক্টটা কি খারাপ পড়লো না ভালো পড়লো? আপনি দেখেন তো, দল হেরেছে কিন্তু কোচই যখন পরিবর্তন হচ্ছে না, তখন ফেডারেশন কর্তাদের সে তো বলবে যে ধরেন যে আমি তো এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, বা আমি এই ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আমি দায় নিতে চাই না। আবার যাদের ঘাড়ে মূল দায় তারা বলে যে মিটিং এ আলোচনা হবে। তো এইভাবে আসলে একের দায় অন্যের ঘাড়ে চাপিয়ে আসলে চলে। তাহলে বাংলাদেশের ফুটবলটাকে কারা বাঁচিয়ে রেখেছে? প্রবাসী ফুটবলাররা? না, বাংলাদেশের ফুটবলকে বাঁচিয়ে রেখেছে আজকে ফ্যান বেসরা। ফ্যানরা প্রবাসীদের আনার জন্য যে ডেডিকেশনটা দেয়, এই ডেডিকেশনটা ফেডারেশন অনেকে দেয় না। একজনের ইন্টারভিউ দেখলাম, যে একটা ইন্টারভিউতে দেখছিলাম জায়ান আহমেদকে নিয়ে, সে একজন বাফুফের একজন টপ লেভেলের একজন, সে বলছে যে জায়ান আহমেদ 25 মিনিট খেলেছে, এই জন্য ভালো খেলেছে, 90 মিনিট এসে খেলে দেখাক না কেমন খেলে। একজন বাফুফে ফেডারেশনের একজনের কাছে কি এটা আসলে আশা করেন কিনা, মানে কেউ আশা করবে কিনা? না, সেই 25 মিনিটেতে তিনি ঝড় বইয়ে না, সেটা বলছে যে সে 25 মিনিট খেলেছে বলে অল্প সময় ভালো খেলেছে, 90 মিনিট খেললে তাকে দেওয়ার হবে না। এই ধরনের কথা একজন ফেডারেশন কর্তা যখন বলেন, এই ব্যাপারটা মানে ওই ফুটবলারের মনোবল। আচ্ছা ঠিক আছে, তিনি বলছেন ঠিক আছে যে 25 মিনিটে তিনি যা খেলেছেন 25 মিনিটে খেলেছেন বলেই খেলতে পেরেছেন, কিন্তু তারা কেন প্লেয়ার তৈরি করছে না? তাদের কাজটা কি? তাদের সামর্থ্য সমস্যা আছে, তাদের সিস্টেমের সমস্যা আছে, তাদের পাইপলাইনের সমস্যা আছে, তাদের নিজেদের যোগ্যতায়ও সমস্যা আছে। নিজেদের কাজগুলো কেন করছে না? আপনার যদি এখন কাজ না করেও আপনার পেটে ভাত আসে, আপনি কেন কাজ করবেন? শুয়ে থাকবেন? এখন অনেকে বলে যে ধরেন যে সহকর্মী এবাদিল্লাহ রানা, তাকে আপনি অপশন দিলেন যে হচ্ছে আপনি যদি কাজ করেন বা না করেন, আপনার ঘরে 3 বেলা খাবার পৌঁছে যাবে, সে কি কাজ করবে? করবেন। তো এইটাই হচ্ছে অপশন আসলে। আপনার যখন কেউ কাজ করবে না বা কাজ না করে যখন পকেটে টাকা চলে আসছে, সম্মান চলে আসছে, খাবার চলে আসছে, তখন কে কাজ করবে? কষ্ট করে কে কাজ করে? এটাই হচ্ছে সমস্যা। এই পরিবর্তনগুলো কি হামজা আসার পরে কি আরো বেশি তাদের পকেটে টাকা যাচ্ছে এমন কিছু না? হামজা আসার পরে কেন মার্কেটিং এর মাধ্যমে টাকা বেড়েছে, টিকিট বিক্রি বেড়েছে, বিভিন্ন স্পন্সর আসছে, সবার লাভ হচ্ছে। আমি হয়তোবা স্বচ্ছতা নেই কোনো, যে আমার কত ইনকাম হলো, স্বচ্ছতার কথা আমি যদি বলি, হংকং চায়নার ম্যাচের কথা, এখনো সেই ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমার সামনে আসেনি। তো আপনি যখন হংকং চায়নার কথা বলছিলাম, দুঃখিত, আমি এখনো আমার সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমি এখনো দেখাতে পারিনি। কয়েক মাস হয়ে গেল। তাহলে হংকং এর ম্যাচের আয় ব্যয়ের হিসেব আমি কবে পাবো? সেই ম্যাচে তো আরো বড় আয়োজন ছিল, এবং ভারত ম্যাচে আরো বড় আয়োজন হবে। তো আমার এই আয় ব্যয়ের হিসেবটা দেখাতে কি এতদিন লাগে? দেখানো হচ্ছে না, যে কারণে আসলে আয়োজন নাই, যে কারণে আসলে মানে গায়ে একটা মানে কি বলে অলসতার ভাঁজ পড়ে যাওয়া, যে কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে। আশিক, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে কি হতে পারে প্রেডিকশন? আমি যদি বলি সেটা হচ্ছে বাংলাদেশ ম্যাচটা জিতবে। কত গোল হতে? বাংলাদেশ অন্তত 3টা গোল দেওয়া উচিত। হামজা কি কোনো গোল করবে আপনার কি? হামজার কথা আমি বলতে পারছি না, হামজা যে কোনো ম্যাচে যে কোনো সময় গোল করে দিতে পারে।
সমিত সোমের চান্সেসটা বেশি, কারণ সে হচ্ছে একটু উপরের দিকে খেলেন এবং খুবই ক্রিয়েটিভ একজন ফুটবলার। তবে সমিতের কাছ থেকে গোলের চেয়ে অ্যাসিস্ট অনেক বেশি হতো যদি আমার কিলার পাসগুলো যে দেন, ফিনিশার যদি থাকতো। এই হচ্ছে ব্যাপার। আশিক আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ পেয়ার। 18 নভেম্বর বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ দিন। সেদিন এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা চৌধুরী, সমিত সোমরা। বাংলাদেশের ফ্যানরা অধীর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সেই ম্যাচে ভারতকে হারিয়ে দেবে। রহমান পেয়ার, স্টার নিউজ।